أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের কনসেপ্ট ভিত্তিক আলোচনা আজকে 4 নম্বর ক্লাস। আর 4 নম্বর ক্লাসে আজকে আমরা দুইটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং আজকে তাপগতিবিদ্যার থিওরি পার্ট আজকে সমাপ্ত করব। প্রথমে বলে রাখি, যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, ফার্স্ট টাইম কোথাও চান্স পাননি, ফার্স্ট টাইমে উপযুক্ত গাইডলাইনের অভাবে কীভাবে পড়াশোনা করবে, কীভাবে পড়াশোনা কন্টিনিউ করা উচিত ছিল এ সম্পর্কে নিজে জানতে না বা কারো কাছ থেকে কোনো হেল্প পাওনি। যা পেতা যার কাছ থেকে যা পাতা ঠিক তাই পড়তাম। কী পড়া লাগবে, কী পড়া লাগবে না, কোন ইউনিভার্সিটির জন্য কতটুকু পড়া লাগবে, কোন ইউনিভার্সিটির জন্য কোশ্চেন প্যাটার্ন কীভাবে ধরে পড়বো, যারা এইগুলো বুঝতেছিলেন না এবং ফার্স্ট টাইমে চান্স পাবে এবং ভাবতেছে সেকেন্ড টাইম আবার ফার্স্ট টাইম হয় না সেকেন্ড টাইম দিবা, ইউনিভার্সিটির এক্সামগুলো আবার দিবা, তাদের জন্য একটা খুশির খবর হচ্ছে, তোমরা যদি চাও তোমাদেরকে নিয়ে আমি সেকেন্ড টাইম একটা ব্যাচ অনলাইন ফ্রি ব্যাচ চালু করবো। কারণ আমি যেহেতু এখন সেকেন্ড টাইমার ছিলাম, সো সেকেন্ড টাইমারদের মনের অবস্থা আমি কিছুটা বুঝি, কিছুটা হলেও আমি জানি যে কতটুকু কষ্ট হয়, মানুষের কথাবার্তা শুনতে হয়, পাড়া প্রতিবেশী বাড়ির মানুষ অনেকজন অনেক কথা বলে, তার মাঝে নিজের পড়ালেখা কীভাবে কন্টিনিউ করতে হবে। এবং আমার থেকে অনেক গাইডলাইন আমি অনেক স্টুডেন্টকে দিছি, ইনশাল্লাহ আল্লাহর হুকুম মতন অনেকেই এবার চান্স পেয়েছেন। তো তার প্রেক্ষিতে বলতে পারি, তোমরা যারা ইন্টারেস্ট আছো, যদি চাও তাহলে তোমাদেরকে নিয়ে একটা অনলাইন ব্যাচ শুরু করবো ফ্রিতে। তো চলো আজকের কথা না বাড়িয়ে থিওরি পার্টটা দেখিয়ে দিই। এই তাপগতিবিদ্যার আজকে আমাদের লাস্ট ক্লাস থিওরি পার্ট থেকে। এখন এখানে কনসেপ্ট 4 আলোচনা করবো। কনসেপ্ট 4 রেখেছিলাম যে সিপি, সিবি এবং আর এর সম্পর্ক এবং কার্যকৃত সহগ আর হচ্ছে কি রেফ্রিজারেটর। এখান থেকে মূলত আজকে আলোচনা করবো। প্রথমে রাখছি আমরা আর সিপি সিবির মধ্যে সম্পর্ক। প্রথমে সূত্রটা মনে রাখবো যে আর ইকুয়াল সিপি মাইনাস সিবি। আর এখানে নেক্সট একটা তথ্য দিয়েছি যে সিপি সিবি থেকে বড়, সিপি সিবি থেকে বড়। এখানে একটা জিনিস চিন্তা করো, তুমি সিপি যদি রাইখা দাও আর এই সিবিটাকে যদি সমান ছিল ওর পাশে নিয়ে যাও, তাহলে কি হয় যে সিপি ইকুয়াল আর প্লাস সিপি। তার মানে কি, আর এর সাথে যদি সিবি আমি যোগ করি দেন সে সিপির সমান হবে। তার মানে কি, সিপি অবশ্যই সিবি থেকে বড়। এটা একটু মনে রাখবো, এটা থেকেও বেসিক টাইপের কোশ্চেন আসছিল বিগত বছরে। আর একটা সূত্র মুখস্থ রাখবা যে গামার সূত্রে গামা ইকুয়াল সিপি বাই সিবি, এটা একটু মনে রাখবা। আর এই দুইটা তো তোমাদের মুখস্থে, আর মানে জুল একটা লিটার একটা। আর এক ফর্মুলা গ্যাসের সিপি মান হচ্ছে 5/2 আর সিবি হচ্ছে 3/2 আর। এটা একটু পড়বে, এটা বেশি গুরুত্বপূর্ণ না। তারপরে পড়বে যে গামার সূত্রটা আমরা অলরেডি রেখে দিছি এবং এটা গামাকে আরেকটা আমরা বলতে পারি কি রুদ্ধতাপীয় রেখার ডাল ডিভাইডেড বাই সমষ্ণ রেখার ডাল, ঠিক আছে। আর একটা এখান থেকে পড়বে যে গ্যাস দ্বারা কাজ সম্পাদিত হলে অন্তস্থ শক্তি কমে। গ্যাস দ্বারা যদি কাজ সম্পাদিত হয় অন্তস্থ শক্তি কমে, মানে গ্যাস দ্বারা যদি কাজ সম্পাদিত হয় তখন কি হয়, আয়তন বাড়ে, কৃত কাজ বাড়ে, মানে আয়তন পরিবর্তন হয়, কৃত কাজের পরিবর্তন বাড়ে। তারপর ডিটি কমে এবং ডিইউ কমে। এটা এই সম্পর্কটা মনে রাখবে এখান থেকে, ঠিক আছে। এই সম্পর্কটা এখান থেকে মনে রাখবা, ঠিক আছে। এই সম্পর্কটা এখান থেকে মনে রাখবা। তারপরে আছে আমাদের এটা এখান থেকে মনে রাখবা। আর এই সিবির একটা সূত্র আছে, সিবি ইকুয়াল আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এই সূত্রটা মনে রাখবে এগুলা। এই সকল এই সূত্রটা যেগুলো এইগুলো আবার হচ্ছে কি তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসে বেশি, এই সকল সূত্র দিয়ে এগুলো চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। তারপর গামার ব্যবহার, এটা এখান থেকে অলরেডি কোশ্চেন আসছে যে গামার ব্যবহার। গামা হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া জানা যায় গামা থেকে। গামার সূত্র কিন্তু আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া ব্যবহার করছি। আমরা সমষ্ণ আর রুদ্ধতাপীয় যে সূত্রগুলো দেখাইছি, সমষ্ণ ছিল কি P1 B1 P2 B2। আর গামার ক্ষেত্রে কি, রুদ্ধতাপীয় ক্ষেত্রে কি ছিল যে PB TB TP, আমরা তিনটা শর্টকাট পড়েছিলাম PB TB TP। সেখানে গামার ইউজটা তিনটা সূত্রে গামার ইউজটা ছিল। সো গামার ইউজটা কত হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তারপর হচ্ছে কি যে আণবিক বিন্যাস জানা যায়, শব্দের বেগ জানা যায়। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তিনটা পড়বা এখান থেকে, ঠিক আছে। তারপর একটা হচ্ছে যে মেয়ারের প্রকল্প, ঠিক আছে। মেয়ারের প্রকল্প
নিয়ারো প্রকল্পটা কি? যে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, দ্যাট মিনস ইউ এর তাপমাত্রা এবং আণবিক গঠনের উপর নির্ভর করে, কিন্তু চাপ ও আয়তনের উপর নির্ভর করে না। মেয়ের সূত্রটা মনে রাখবে, এখান থেকে আসছে এটা, শুধুমাত্র মাথায় রাখবে, এটা এতটা বেশি গুরুত্বপূর্ণ নয় এটা। মোলার আপেক্ষিক তাপের যে সূত্রটা C = dQ/NdT বা dQ = NCDT, ঠিক আছে, dQ = NCDT। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এখানে হচ্ছে অনেক ক্লাস আছে, অনেক আগের ক্লাসও আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ কিছু ক্লাস নেওয়া আছে। তারপর হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে আমাদের অনেক থিওরি নোট শেয়ার করা হয়, বিভিন্ন ধরনের গাইডলাইনমূলক কথাবার্তা শেয়ার করা হয়, ঠিক আছে। এখানে তোমরা চাইলে এখানে শেয়ার করে এটা পেজটা ফলো দিয়ে রাখতে পারো। তারপর হচ্ছে আমাদের কার্যকৃত সহগ কে, আর এটার মান মনে রাখবা যে মান 2 এর মধ্যে, 2 থেকে 6 এর মধ্যে, ঠিক আছে। এটার মান কত থেকে হবে? কার্যকৃত সহগের মান হচ্ছে কত? 2 থেকে 6 এর মধ্যে হবে। আর কার্যকৃত সহগের সূত্র কি? K = অপসারিত তাপ ডিভাইড বাই সরবরাহকৃত তাপ, যেটা। আর কে যেটা সেটা হচ্ছে কি? COP, বা এটাকে অপর নাম হচ্ছে কি? কার্যত সম্পাদন সহগের অপর নাম কি? COP, এটা মনে রাখবা। আর অপসারিত তাপ যেটা সেটাকে দেওয়া হয় Q1, আর সরবরাহকৃত তাপ যেটা সেটাকে দেওয়া হয় Q2/Q1। আর এই Q2 মাইনাস Q1, আর এই Q2 মাইনাস Q1 কে বলা হয় W, যেটা দেখেন Q2 মাইনাস Q1, কারণ আমরা জানি কি Q2 = Q1 + W, সেখান থেকে W এর মানটা রাখলে তাহলে Q2 মাইনাস Q1 হবে। আর এখানে তো পরিচয়টা আবার দেওয়া হয়েছে যে অপসারিত তাপ বা গৃহীত তাপ, আর Q হচ্ছে কি? বর্জিত তাপ। আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা যে রেফ্রিজারেটর কি, ঠিক আছে। রেফ্রিজারেটরকে এখান থেকে মনে রাখবা যে যন্ত্রের সাহায্যে পরিবেশ অপেক্ষা কম তাপমাত্রা সৃষ্টি করা হয় এবং ওই তাপমাত্রা সর্বদা স্থির অবস্থায় রাখা যায়, তাকে রেফ্রিজারেটর বলা হয়, ঠিক আছে। রেফ্রিজারেটরের সংজ্ঞাটা এখান থেকে পড়বা। তারপর আমাদের কনসেপ্ট 5 পড়ব, এন্ট্রপি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন হয়, ঠিক আছে। এই অধ্যায় থেকে যদি দুইটা তিনটা কোশ্চেন হয় তাহলে দেখবা যে এন্ট্রপি নিয়ে আছে একটা কোশ্চেন মাস্ট দেওয়া থাকবে। এন্ট্রপি সংক্রান্ত থেকে আমাদের ভালো করে পড়তে হবে যে এন্ট্রপি আবিষ্কার করেছেন কে? বিজ্ঞানী ক্লসিয়াস, 1854 সালে। এটা সালটা দরকার নেই, বাট এন্ট্রপি আবিষ্কার করেছেন বিজ্ঞানী ক্লসিয়াস, এটা একটু মাথায় রাখবেন। আর এন্ট্রপি হচ্ছে যে কি? S = dQ/T, আর আমরা যেটা পড়ছি যে DS = dQ/T, ওটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, ঠিক আছে। তাহলে যে এখানে দিয়ে দিচ্ছি যে DS = dQ/T, আর এটা হচ্ছে এন্ট্রপি, আর এটা হচ্ছে কি? এন্ট্রপির পরিবর্তন, ঠিক আছে। আর এন্ট্রপি হলো তাপ ও তাপমাত্রার অনুপাত, ঠিক আছে। তাপ ও তাপমাত্রার অনুপাত। এই যে তাপ মানে কি? dQ মানে কি? তাপ না, তাপমাত্রা পরিবর্তন না। বা এই যে এন্ট্রপি কি? যে তাপ এবং তাপমাত্রার পরিমাপ হচ্ছে কি, বা অনুপাত হচ্ছে কি? এন্ট্রপি। এন্ট্রপির এককটা মনে রাখবা, জুল/কেলভিন। ওই এখানে যে সূত্র আছে, সূত্রতে হচ্ছে এককগুলো বসাইবা। এই তাপের একক জুল আর তাপমাত্রার একক কেলভিন, তাহলে জুল/কেলভিন। এবং এন্ট্রপি সম্পর্কে গুরুত্বপূর্ণ যে তথ্য দেওয়া আছে এগুলো একটু করা লাগবে এখান থেকে, যে সাম্যাবস্থায় এন্ট্রপির মান সর্বোচ্চ, অপত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়, রুদ্ধতাপের প্রক্রিয়ায় DS 0 হয়, থাকলে DS 0 হয়, DQ 0 হয় এবং ফলে DS 0 হয়। এবং রুদ্ধতাপের প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এন্ট্রপি বলে। এন্ট্রপি হচ্ছে শক্তির সেই রূপ যার কখনো কাজে রূপান্তর করা যাবে না। প্রত্যাগামী প্রক্রিয়ায় যে কোনো সংস্থার এন্ট্রপির স্থির থাকে, ঠিক আছে। আর তাপের আদান প্রদানে এন্ট্রপি পরিবর্তন হয়। এখান থেকে এন্ট্রপির কাজগুলো এখান থেকে পড়ে নেবে। আর তারপর যে তাৎপর্য, যে এটি এটা তাৎপর্যটা কি, ঠিক আছে। এন্ট্রপির তাৎপর্যটা কি, এটা করা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। যে এটি বস্তুর তাপীয় অবস্থা নির্ধারণে সহায়তা করে, তাপমাত্রা ও চাপের ন্যায় একে অনুভব করা যায় না। এটি বস্তুর একটি তাপীয় ধর্ম বা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে। একটা হচ্ছে এন্ট্রপি বাড়লে বস্তুর শৃঙ্খলা অবস্থায় পরিবর্তন হয়, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এটা করবা প্রথমটা, এখান থেকে 2 নাম্বারটা করবা। এটা করবা, এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ,
বাট কিছু আছে বিষয় সবচেয়ে বেশি পড়া লাগবে এগুলো। আমি এখানে দিয়েছি তোমার খুব লাগবে, মানে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেখান থেকে এগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর হচ্ছে যে এন্ট্রপি হচ্ছে কি বিশৃঙ্খলতার মাপকাঠি, ঠিক আছে? বিশৃঙ্খলতার মাপকাঠি, ঠিক আছে? এখান থেকে এটা করা লাগবে। আর এন্ট্রপি হচ্ছে কি এন্ট্রপি পরিবর্তন সর্বদা ধনাত্মক। জগতের এন্ট্রপি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং জগতের এন্ট্রপি মান সর্বোচ্চ পৌঁছাবে তখন সবকিছুর তাপমাত্রা এক হয়ে যাবে, ফলে তাপ শক্তি আর যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যাবে না। এই অবস্থাকে ক্যালভিন জগতের তাপে মৃত্যু নামে অভিহিত করা। এটা জাস্ট একটু রিডিং করে রাখবেন, ঠিক আছে? জাস্ট একটু রিডিং করে রাখবে এটাকে। আর এই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা যে এন্ট্রপি ক্রম, ঠিক আছে? এন্ট্রপি ক্রম খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যে এন্ট্রপি ক্রম কি, যে গ্যাসীয় যে পদার্থগুলো আছে তার এন্ট্রপি সবচেয়ে বেশি, তারপরে প্লাজমা, তারপরে তরল, তারপরে কঠিন। মুখস্থ রাখবা এটা, একটু মুখস্থ, এটা থেকে কোশ্চেন আসছে অলরেডি এবং আরও আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ এটা। তারপর হচ্ছে যে স্থির তাপমাত্রা এন্ট্রপি পরিবর্তন। স্থির তাপমাত্রা এন্ট্রপি পরিবর্তন হচ্ছে DS = mLF/T বা mLB/T। এখানে m তো হচ্ছে একটু বুঝতে ভর দেওয়া থাকবে, বা কোনো সাইজে দেওয়া থাকবে না, তার ভর দেওয়া থাকবে। আর এই LF হচ্ছে যে কি বরফ গলনের সুপ্ত তাপ, মুখস্থ রাখবা। আর LB হচ্ছে কি পানির বাষ্পচাপ। LF হচ্ছে কি 63,6000, এটা মনে রাখবা 3.36 × 10⁵, আর হচ্ছে 22,68,000, 63,6000, 22,68,000, এভাবে মনে রাখা দরকার নেই। আর তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবে শর্টকাটে মনে রাখবে এটাকে। তারপর হচ্ছে যে পরিবর্তিত অবস্থায় এন্ট্রপি, এটা হচ্ছে স্থির অবস্থায় এন্ট্রপির পরিবর্তন, এটা হচ্ছে পরিবর্তিত অবস্থায় এন্ট্রপি পরিবর্তন। পরিবর্তিত অবস্থা হচ্ছে DS = mS ln T2/T1। আর এখানে S যেটা, সেটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ। আবার এখানে 3টা ইনফো দেওয়া আছে, যে বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100, ঠিক আছে? আর পানির আপেক্ষিক তাপ হচ্ছে কত, 4200। আর বাষ্প তার আপেক্ষিক তাপমাত্রা হচ্ছে কত, আপেক্ষিক তাপ হচ্ছে কত, তার 2000, ঠিক আছে? আর এখান থেকে এই এককটা মনে রাখবা, যে আপেক্ষিক তাপের এককটা, ঠিক আছে? আমাদের আর কোনো ধরনের থিওরি নেই এখান থেকে, মোটামুটি আমি যা দেখেছি প্রথম থেকে 4টা ক্লাসে, এখান থেকে থিওরি পড়লে, এবং এই থিওরি আমরা যে কনসেপ্ট থেকে ধরে পড়েছি, সেই কনসেপ্টগুলো হচ্ছে তোমার যে কোশ্চেন ব্যাংক থাকবে তোমার কাছে, সেই কোশ্চেন ব্যাংক থেকে কনসেপ্ট ধরে আরও পড়বা, ঠিক আছে? এখানে তো আমি সবগুলো লিখলাম, বা হচ্ছে সবগুলোতে লিখিনি, বাট কিছু মিসিং আছে হয়তো, বা তারপর আবার আপডেট হবে। সো বাট যে টাইপগুলো পড়াইছি এখানে, তোমার যখন এন্ট্রপি, তুমি তোমার কোশ্চেন ব্যাংকের এন্ট্রপি ধরবা, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে আমরা যে CP/CVR এর মধ্যে সম্পর্ক, কার্যকৃত সহগ, তারপরে রেফ্রিজারেটর, এখান থেকে তুমি টাইপগুলো ফলো করবা। এবং আমার এখানের থিওরিগুলো তো মাস্ট পড়বেই, এবং এখানে যে টাইপগুলো আছে, টাইপগুলো ধরে তোমার কোশ্চেন ব্যাংক থেকে সলভ করবা। এবং কোশ্চেন ব্যাংক সলভ করার পরে একটা কাজ করবা কি, তোমার যে প্র্যাকটিস বুক আছে, প্র্যাকটিস বুক সলভ করবা। একটা জিনিস মনে রাখবা, যত MCQ সলভ করবা তোমার দক্ষতা তত বাড়বে, তোমার কনফিউশন তত কমবে, নেগেটিভ মার্কিং তত কমবে। আর একটা জিনিস মাথায় রাখবা, টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষা দেওয়ার ট্রাই করবা। যখন তুমি কোশ্চেন সলভ করবা, মনে হয় তুমি 25টা MCQ সলভ করলা, বা তোমার 20টা MCQ সলভ করলা, তাহলে ফিজিক্স 20টা MCQ ধরলা, ধরার পরে তোমার তো 20টার জন্য তুমি দেখা যাচ্ছে 20 মিনিট ধরলা, বাট এরকম ধরবা না, 20টার জন্য তুমি 15 মিনিট ধরবা, বা তোমার ফার্স্ট টাইমে যেহেতু একটু বেশি ধরলা, বা তুমি 15 মিনিট ধরলা বা 18 মিনিট এরকম ধরলা। ধরার পরে দেখবা যে ওই 15 মিনিটের ভিতরে তুমি কতটা সলভ করতে পারো, জাস্ট 15 মিনিট যে কটা সলভ করতে পারো ওইখানে স্টপ হয়ে যাবা, ঠিক আছে? এরকম টাইম ধরে এক্সাম দেবা, তাহলে অনেক ভালো হবে। আর যত পারো MCQ সলভ করবা, একটা MCQ, একটা কোশ্চেন ব্যাংক একবার সলভ করছো, আবারও দেখবা যে কোশ্চেন পারো কিনা, কোশ্চেনটা পড়ার পরে তোমার মাথায় এই সূত্র আসতেছে কিনা, এবং সেটা কোথা থেকে কোশ্চেন করছে, এটা প্রসেসটা কিভাবে করবো, এগুলো মাথায় আসে কিনা। এগুলো যদি তখন তুমি দেখো যে এগুলো তোমার মাথায় আসতেছে, তাহলে তুমি মনে করবে তোমার প্রিপারেশন ঠিকের দিকে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? তারপরে শুধু একটা কোশ্চেন ব্যাংকের উপর নির্ভর করবে না, একটা কেনার একটা শেষ হলে আরও বাজারে আরও কত ধরনের কোশ্চেন ব্যাংক আছে, একটা কোশ্চেন ব্যাংক, তখন সেখান থেকে কোশ্চেন ব্যাংক কিনবা এবং সলভ করবা, ঠিক আছে? আর একটা উপযুক্ত গাইডলাইনের ভিতরে থাকার ট্রাই করবা, এবং রুটিন মাফিক করার চেষ্টা করবা, ঠিক আছে? আজকে এই পর্যন্ত রইল, সবাই আমার জন্য দোয়া করবে, আমি সবার জন্য দোয়া রইল, যাতে সবাই সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে সেকেন্ড টাইমে ভালোভাবে পরীক্ষা দিতে পারো।
নিজের বাবা মা মুখ উজ্জ্বল করতে পারো, নিজের স্বপ্নটা পূরণ করতে পারো এবং ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো। আর যারা অবশ্যই জাহাঙ্গীরনগর চান্স পাবা, অবশ্যই তাদের সাথে দেখা হচ্ছে। এই পর্যন্ত রইল আজকে। ওকে, আসসালামু আলাইকুম।